আসসালামু আলাইকুম। শুরু করছি রোদ্দুরে ছেঁড়া মানচিত্র গল্পের ৩৬তম পর্ব। লেখনীতে নীলুফা নাজনীন নীলা। রাত তখন গভীর নিশীথ। বাইরের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে দুই একটা কুকুরের কান্নার শব্দ শোনা যাচ্ছে, যা রাতের নিঝুমতাকে আরো রহস্যময়ী করে তুলছে। মির্জা বাড়ির সবাই হয়তো এতক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু তৃণার দুই চোখে ঘুমের লেশমাত্র নেই। সে বিছানায় এপাশ ওপাশ করলো অনেকক্ষণ, কিন্তু এক অদ্ভুত অস্থিরতার অজানা টেনশন তাকে কিছুতেই শান্ত হতে দিচ্ছে না। বুকের ভেতর কেমন যেন ঢিপ ঢিপ করছে, একদিকে ভয়, অন্যদিকে এক শিহরণ জাগানিয়া অনুভূতি। তৃণা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। অস্থির পায়ে রুমের এ মাথা থেকে ও মাথা পায়চারি করতে লাগলো সে। কয়েকবার আরিয়ানের শিউরে গিয়ে দাঁড়ালো। ইচ্ছে হলো ডাক দিয়ে জাগিয়ে তোলে, কিন্তু পরক্ষণেই থমকে গেল। লোকটা সারাদিন অফিসে হাড় ভাঙা খাটুনি খেটেছে, এখন তার গভীর ঘুমের প্রয়োজন। ঘড়ির কাঁটা রাত ৩টার ঘর ছুঁই ছুঁই। হাঁপিয়ে ওঠে তৃণা। বেলকনিতে গিয়ে দাঁড়ালো। বাইরের আকাশটা আজ অদ্ভুত সুন্দর, রূপালি চাঁদের আলোয় চারিদিক যেন দুধ সাদা চাদরে ঢাকা পড়েছে। এই অপার্থিব সৌন্দর্য দেখে তৃণার মনটা আরো উচাটন হয়ে উঠল। হঠাৎ নিজের পেছনে কারো ছায়া আর তপ্ত নিঃশ্বাস অনুভব করতে সে আটকে ওঠে, পেছনে তাকালো। দেখলো আরিয়ান অগোছালো চুলে দাঁড়িয়ে আছে, চোখে এখনো ঘুমের ঘোর। আরিয়ান ভাঙা গলায় শান্ত স্বরে জিজ্ঞেস করলো, এখনো ঘুমাওনি তুমি? ঘুম হচ্ছিল না। আরিয়ান তৃণা চোখে চোখ রেখে প্রশ্ন করলো, কেন, কোনো সমস্যা হচ্ছে? তৃণা দৃষ্টি সরিয়ে নিয়ে মৃদুস্বরে বলল, জানি না, কেন জানি চোখে ঘুম আসছে না। আরিয়ান এগিয়ে এসে তৃণার পাশে দাঁড়ালো। এক হাতে শক্ত বাঁধনি নিজের শরীরের সাথে ওকে লেপ্টে নিল। রাতের এই শীতল বাতাসে আরিয়ানের দেহের ওম পেয়ে তৃণা যেন কিছুটা শান্তি পেল। আরিয়ান ওর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ঘুম হচ্ছিল না তো আমাকে ডাকলেই পারতে, একা একা ভাবে দাঁড়িয়ে আছো কেন? তৃণা অপরাধীর মতো মুখ করে বলল, আপনি খুব ঘুমাচ্ছিলেন, তাই ডাকিনি। আরিয়ান মুচকি হেসে ওর চিবুকটা একটু উঁচিয়ে ধরল। আমি ঘুমাচ্ছিলাম বলে কি আমার প্রিয়তম আমাকে ডাকতে পারবে না? তৃণা আরিয়ানের বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, কেমন যেন লাগছে, একটুও ভালো লাগছে না, আবার খুব অস্থিরও লাগছে, ঠিক বোঝাতে পারছি না। আরিয়ান ওর চুলে বিলি কেটে দিয়ে হাসলো। এটা আবার কেমন রোগ শ্যামলিনী? ভালো লাগা আর অস্থিরতা কি একসাথে চলে? তৃণা আরিয়ানের শার্টের বোতামে নিয়ে খেলতে খেলতে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি শুধু সকাল হওয়ার অপেক্ষায় আছি। আরিয়ান অবাক হয়ে তৃণার দিকে তাকালো। তার চোখে মুখে কৌতূহল। সে কিছুটা সংশয়ে সুরে বলল, সকাল হওয়ার অপেক্ষায় মানে? কোনো স্পেশাল জায়গায় যাবে নাকি? তৃণা আরিয়ানের দিকে ফিরে তার দুহাত আরিয়ানের গলায় জড়িয়ে ধরল। এক রহস্যময়ী হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, উহু, তবে আগামীকাল আপনাকে যা বলবো তাতে আপনার মনে হয় আপনি দুনিয়ার সবচেয়ে খুশি মানুষ হবেন। আরিয়ান ছোট বাচ্চাদের মতো বায়না ধরে বলল, আরে এখনই বলো না, এত সাসপেন্স রাখা কি ভালো? তৃণা তার নাক দিয়ে আরিয়ানের নাকে ঘষতে লাগলো। আলতো করে ঘষা দিয়ে বলল, উহু, আগামীকাল। আরিয়ান হার মেনে নিল। তৃণা হঠাৎ আকাশের দিকে তাকিয়ে আনমনে বলল, আমার না এই মুহূর্তে খুব নদীর পাড়ে বসে থাকতে মন চাচ্ছে। আরিয়ান তৎক্ষণাৎ উৎসাহিত হয়ে বলল, চলো যাই, এখান থেকে কিছুটা দূরে একটা নদী রয়েছে, এই জ্যোৎস্নায় নদীটা দারুণ দেখবে। তৃণা খুশি হয়ে পরক্ষণে থেমে গেল। চারিদিকে নিস্তব্ধতা আর সময়ের কথা ভেবে মাথা নাড়ল। না থাক, এত রাতে যাওয়া ঠিক হবে না। আরিয়ান হাসলো। তৃণার কপালে একটা চুমু খেয়ে বলল, আচ্ছা মহারানী, আপনি যাহা বলিবেন তাহাই সই। তারা দুজন বেলকনির ঝোলানো দোলনায় গিয়ে বসল। তারপর নিঝুম, শুধু মাঝে মাঝে বাতাসের শোষ শব্দ। দুজনেই দৃষ্টি আকাশের অগণিত তারার দিকে। আরিয়ান সহসা তৃণার কাঁধে মাথা রেখে আবেগপ্রবণ গলায় বলল, তুমি জানো না শ্যামলিনী, তুমি আমার ঠিক কতটা প্রিয়। আমি কোনোদিন ভাষায় তা ব্যাখ্যা করতে পারবো না। মাঝে মাঝে ভাবি, তুমি কি আমায় কোনো জাদু করেছ? তৃণা আরিয়ানের কথা শুনে খিলখিল করে হেসে উঠল। বলল, করেছি। একটা গান বলবেন? খুব গান শুনতে ইচ্ছে হচ্ছে আপনার গলায়। আরিয়ান বলল, তুমি বলো, আমি শুনছি। তৃণা আবদার করল, চলুন না একসাথে বলা যাক। রাতের গভীর নিস্তব্ধতা ভেঙে আরিয়ান আর তৃণা গুনগুন করে গান ধরল। সুর মিলে একাকার হয়ে গেল সেই রূপালী জ্যোৎস্নায়। कसम है तुम्हें तुम अगर मुझे रूठे रहा संजब तक या बंधन न टूटे। তারপর তৃণা আরিয়ানের বুকে আরো নিবিড়ভাবে মাথা রেখে গেয়ে উঠল, तुमने दिल दिया है ये यादा की है
তুমহারি সানাম মে তুমহারি রাহুঙ্গি সাদা। গানটি শেষ করার সময় দুজনের কণ্ঠে একই রেখায় মিলেমিশে একাকার হয়ে গেল। এ রাতে এ মৌসম নদী কা কিনারা এ চঞ্চল হাওয়া। গান শেষ হওয়ার পর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আরিয়ান তৃণার কপালে দীর্ঘক্ষণ ঠোঁট ছুঁয়ে রাখলো। নদী ধীরে ধীরে হাওয়া নদীর তীরে যাওয়ার না হলেও এই বেলকনির দোলনায় বসে তারা যেন ভালোবাসার এক অগাধ সমুদ্রে হারিয়ে গেল। তৃণা মনে মনে ভাবল, কালকে সকালটা সত্যি এক নতুন পৃথিবী নিয়ে আসবে তাদের জীবনে। সকাল সকাল তৃণা ভীষণ খুশি। মেয়েটার চোখে মুখে আছে যেন এক অলৌকিক আভা, এক অদ্ভুত প্রশান্তি। বাড়ির যে কেউ তার দিকে তাকালেই বুঝতে পারবে বড় কোনো খুশির খবর তার মনে দোলা দিচ্ছে। পরিবারের অনেকেই কৌতূহল ভরে জিজ্ঞেস করছে, কিন্তু তৃণা শুধু রহস্যময় এক চিলতে হাসি হেসে এগিয়ে গেছে। তার এই অহেতুক লাজুক ভাবটা যেন আজ একটু বেশি চোখে পড়ছে। তৃণা এক কাপ ধোয়া ওঠা কফি বানিয়ে ধীরে পায়ে সিঁড়ি দিয়ে ওপরে নিচের ঘরে গেল। রুমে ঢুকে দেখলো আরিয়ান এখনো অঘরে ঘুমাচ্ছে। বিছানার একদম উপর হয়ে শুয়ে আছে সে। তৃণা কফির মগটা পাশের সাইড টেবিলে রাখলো। এরপর আলতো করে আরিয়ানের এলোমেলো চুলে হাত রেখে নরম গলায় ডাকলো, শুনছেন? একটু উঠুন না। আরিয়ান তৃণার ডাকে চোখ মেলল না ঠিকই, তবে তার হাতের স্পর্শ পেয়ে ঘুমের ঘোরেই তৃণা উড়ুতে মাথা রেখে আরো গুটিসুটি মেরে শুয়ে রইল। তৃণা তার এই আদুরেপনা দেখে মুচকি হাসল। সে যেন পরম মমতায় আরিয়ানের কপালে হাত বুলিয়ে বড় কোনো কথা বলতে যাবে, ঠিক তখনই আরিয়ানের ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। আরিয়ান বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিয়ে কানে ধরল। আধো ঘুমে থাকা গম্ভীর গলায় বলল, হ্যালো, আরিয়ান স্পিকিং। ওপাশ থেকে আরিয়ানের ম্যানেজার জরুরি কল। আরিয়ান কিছুক্ষণ চুপ করে ওপাশে কথাগুলো শুনল, তারপর কপালে চিন্তার ভাঁজ পড়ল। কিছুক্ষণ পর সংক্ষিপ্ত উত্তর দিয়ে সে কলটা কেটে দিল। এরপর অলসতা ছেড়ে বিছানায় উঠে বসলো। তৃণা উদ্দীপ্ত চোখে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা হয়েছে? আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, অফিসে যেতে হবে। বিদেশি ক্লায়েন্টরা চাচ্ছে মিটিংটা যেন এখনই হয়। আজই ওদের ফ্লাইটের সময়, তাই বড্ড তাড়া দিচ্ছে। তৃণার মুখটা মুহূর্তে কিছুটা মলিন হয়ে গেল। তার বুকের ভেতর সযত্নে রাখা সেই আনন্দের খবরটা জানানোর মুহূর্তটা যেন আবার থমকে গেল। সে নিচু স্বরে বলল, এখনই যেতে হবে? আরিয়ান ঘড়ির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনই বেরোতে হবে। বলে সে দরজার দিকে এগোতে গিয়েও হঠাৎ থমকে দাঁড়ালো। তৃণার দিকে একদৃষ্টে তাকিয়ে কৌতূহলী স্বরে বলল, ও হ্যাঁ, তুমি তো কাল রাত থেকে কি যেন একটা বলবে বলেছিলে, বলো না, কি এমন কথা? তৃণা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। সে নিজের ভেতরকার চপলতাটুকু সামনে নিয়ে মাথা নেড়ে মৃদুস্বরে বলল, না, এখন না, আগে আপনি অফিস থেকে ফিরুন, তারপর শান্তিতে বলবো। আরিয়ান আর জোরাজুরি করলো না। সে জানে তৃণা যখন একবার না বলেছে তখন তাকে দিয়ে কথা বের করা কঠিন। সে চটজলদি রেডি হয়ে ডাইনিং টেবিলে সামান্য নাস্তা মুখে নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আর তৃণা বারান্দায় দাঁড়িয়ে তার গাড়ি চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এখন বিকাল প্রায় 5টা। সারাটা দিন তৃণার জন্য যেন এক অন্তহীন প্রতীক্ষার মতো কেটেছে। মনের গহীন সযত্নে রাখা সেই গোপন আনন্দটা কাউকে বলতে না পেরে তার ভেতরটা ছটফট করছে। এক অদ্ভুত অস্থিরতা তাকে ঘিরে ধরেও সে বারবার নিজেকে এই বলে শান্ত রাখছে যে রাতে আরিয়ান ফিরলে সে খুব সুন্দর করে গুছিয়ে খবরটা দেবে তাকে। তৃণা ড্রয়িং রুমের সোফায় একা বসে জানালার বাইরে তাকিয়েছিল। গোধূলি স্নান আলোটা আকাশটা কেমন মায়াবী দেখাচ্ছে। হঠাৎ তার ভীষণ ইচ্ছে করলো আরিয়ানের গলার স্বর শুনতে। ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে আরিয়ান নাম্বারটা বের করে কল দিল সে। 2বার রিং হতে ওপাশ থেকে আরিয়ানের সেই অতি পরিচিত গম্ভীর অথচ অসম্ভব মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসলো, শ্যামলিনী। তৃণা এক মুহূর্ত নীরব থেকে খুব শান্ত গলায় জিজ্ঞেস করলো, কখন আসবেন? আরিয়ান নরম সুরে উত্তর দিল, এই তো, কাজ প্রায় শেষের দিকে, তবে মিটিংয়ের পর কিছু ফর্মালিটিস বাকি আছে, তাই ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত হবে আজ। তৃণার মনটা একটু বিষণ্ণ হয়ে গেলেও সে নিজেকে সামলে নিয়ে সংক্ষিপ্ত উত্তর দিল, আচ্ছা। তৃণার এই ছোট উত্তরের পেছনে লুকিয়ে থাকা অভিমান আরিয়ান ঠিকই টের পেল। সে তৎক্ষণাৎ কুণ্ঠিত স্বরে বলল, কি হলো? তোমার মন খারাপ? তুমি বললে আমি সব কাজ ফেলে এখনই চলে আসবো। তৃণা মনে মনে একটু হাসলো। লোকটা তাকে কতটা গুরুত্ব দিলে সব কাজ তুচ্ছ করে ছুটে আসতে চায়। সে নিজেকে সংবরণ করে বলল, না না, পাগল হয়েছেন, আপনি কাজ শেষ করে আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, নিজের খেয়াল রেখো। এভাবে কিছুক্ষণ অসংলগ্ন কথা বলে তারা কলটা কেটে দিল। তৃণা ফোনটা
বুকের কাছে জড়িয়ে ধরে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করলো। সন্ধ্যা তখন 6:30। বাইরের আকাশে গোধূলির রেশটুকু মুছে গিয়ে অন্ধকারে চাদর নামতে শুরু করেছে। আরিয়ান সারাদিনের ক্লান্তি আর ব্যস্ততা শেষে মাত্রই বাড়ি ফিরল। ড্রয়িং রুমে পা রাখতে দেখল সোফায় বাড়ির বড়রা সবাই বসে গল্প করছেন, কিন্তু তার চোখ যাকে খুঁজছে সেই তৃণাকে কোথাও দেখা গেল না। আরিয়ান ঘড়ির দিকে একবার তাকিয়ে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, তৃণা কোথায়? ওকে তো দেখছি না। ময়মুনা বেগম ছেলের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, তৃণা তো তার বাবার বাড়ি গিয়েছে রে। মায়ের কথা শুনে আরিয়ান অবাক হলো। সকাল থেকে মেয়েটা তাকে কতবার কল করলো, তাড়াতাড়ি আসতে বলল, অথচ সে নিজে এখন বাড়িতে নেই। আরিয়ান বলল, বাবার বাড়ি গিয়েছে মানে? আমাকে একবারও জানালো না যে। ময়মুনা বেগম বললেন, আসলে ওমর হাওলাদার কল দিয়েছিলেন তৃণার ফোনে। তিনি নাকি মেয়েকে দেখার জন্য খুব অস্থির হয়ে পড়েছিলেন, তাই তৃণা আর না করতে পারেনি। বাবার কথা শুনে ওখানেই চলে গেল। আরিয়ান এবার একটু গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো, তৃণা কি একা গিয়েছে? হ্যাঁ, একাই গেল। একা কেন গেল? বাড়িতে কি আর কেউ ছিল না সাথে যাওয়ার মতো? ময়মুনা বেগম বললেন, বাড়িতে তখন আসলে তেমন কেউ ছিল না। নৌশি আর মিতু আগে থেকে শপিং মলে গিয়েছিল, আর বাড়ির পুরুষরা তোমরা সবাই তো কাজের প্রয়োজনে বাইরে ছিলে। আরিয়ান বুকের ভেতরটা কেমন জানি খসখস করে উঠল। একে তো রাতের বেলা, তার উপর তৃণার শরীর আর মনের যে অবস্থা, তাতে ওর একা যাওয়াটা একদমই পছন্দ হলো না আরিয়ানের। সে কাঁধের ব্যাগটা সোফায় রেখে একরকম ছুঁড়ে ফেলেই বলল, আচ্ছা মা, আমি তাহলে ওখান থেকে তৃণাকে নিয়ে আসছি। ময়মুনা বেগম কিছু বলার আগে আরিয়ান দ্রুত কদমে বেরিয়ে গেল। গ্যারেজে গিয়ে স্টার্ট দিল গাড়িতে। এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে পকেট থেকে মোবাইলটা বের করলো সে। তড়িঘড়ি করে তৃণার নাম্বারটা বের করে কল দিল। আরিয়ান তৃণার নাম্বারে কয়েকবার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই যান্ত্রিক কণ্ঠে ভেসে আসছে, আপনার ডায়ালকৃত নাম্বারটি বর্তমানে বন্ধ আছে। বুকের ভেতর ধক করে উঠল তার। অস্থিরতা নিয়ে সে একবার সরাসরি ওমর হাওলাদারের নাম্বারে কল দিল। ফোন রিসিভ হতে আরিয়ান দ্রুত সালাম জানিয়ে কুশল বিনিময় সেরে নিয়ে বলল, বাবা, তৃণার কাছে কি ফোনটা একটু দেয়া যাবে? ওর নাম্বারটা বন্ধ পাচ্ছি। ওপাশ থেকে ওমর হাওলাদার অবাক কণ্ঠস্বর ভেসে এলো, আমি তো এখন হসপিটালে একটা কাজে এসেছি। তৃণা কি হাওলাদার বাড়িতে গিয়েছে নাকি? আরিয়ান গাড়িতে উঠতে গিয়েও দরজায় হাত রেখে অবস্থায় পাথরের মতো জমে গেল। হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে। সে শুকনো গলায় বলল, আপনি না তৃণার ফোনে কল দিয়ে বললেন যে আপনি মেয়েকে দেখতে চান, তাই তো ও আপনার বাড়ির উদ্দেশ্যে বের হলো। ওমর হাওলাদার এবার আরো বেশি বিস্মিত হয়ে বলল, কই, আজ তো সারাদিন তৃণার সাথে আমার একবারও কথা হয়নি। আমি তো ওকে কল দিইনি। আরিয়ানের কপালে মুহূর্তে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। এসি থাকা সত্ত্বেও তার পুরো শরীর যেন আগুনের মতো তপ্ত হয়ে উঠছে। অজানা এক আশঙ্কায় বুকটা দুরুদুরু করছে তার। সে এবার কাপা হাতে কল দিল রিনির নাম্বারে, কিন্তু রিনিও যা জানালো তাতে আরিয়ানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। রিনি স্পষ্ট বলেছে যে তৃণা সেখানে যায়নি। আরিয়ান পুরো শরীর এবার থরথর করে কাঁপছে। মাথার রগগুলো যেন রাগে আর আতঙ্কে ছিঁড়ে যাচ্ছে। বুকের ভেতর আত্মাটা যেন খাঁচায় বন্দি পাখির মতো ছটপট করছে। এক ভয়াবহ শূন্যতা তাকে গ্রাস করে নিচ্ছে। তৃণা তাহলে কোথায় গেল? কার কথায় সে বাড়ি থেকে বের হলো? ওমর হাওলাদারের নাম করে কার এত বড় সাহস যে ওকে এভাবে ফাঁদে ফেললো? আরিয়ান স্টিয়ারিং হুইলে সজোরে একটা ঘুষি মারল। তার শ্যামলিনীকে তবে কোনো বিপদে পড়েছে? এই অন্ধকার রাতে শহরটা যেন আরিয়ানের কাছে এক বিশাল গোলকধাতা মনে হতে লাগলো। চারিদিকে মৃত্যুপরীর মতো পিনপতন নীরবতা। একটি জীর্ণশীর্ণ স্যাঁতসেঁতে বদ্ধ ঘর। দেয়ালগুলোর প্লাস্টার খসে গিয়ে কঙ্কালসার ইটের পাঁজর বেরিয়ে পড়েছে। পুরো ঘরটা গা ছমছমে অন্ধকারে ডুবে আছে। শুধু মাথার ওপরে একটি লাল বাল্ব টিম টিম করে জ্বলছে। রুমের ঠিক মাঝখানে মেঝের ওপর পড়ে আছে কালো শাড়ি পরিহিত একটি নিথর দেহ। হঠাৎ ভারী লোহার দরজাটা প্রচণ্ড শব্দে খুলে গেল। বাইরে এক চিলতে আলো এসে সরাসরি আষ্টে পড়ল সেই দেহটির ওপর। ফুটে উঠল এক লহমায় তৃণা, সেই মায়াবী অথচ বিধ্বস্ত শ্যামল বরণ চেহারা। তার ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়া রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে। কারো পায়ে শব্দ তৃণার যন্ত্রণায় কুঁকড়ে উঠে আলতো করে চোখ মেলল। তৃণার হাত দুটো তার পেটের সাথে মিলিয়ে বাঁধা। মুখের ভেতর একটি রুমাল শক্ত করে গুজে দেওয়া হয়েছে, যাতে তার কোনো আর্তনাদ দেয়াল ভেদ করে বাইরে যেতে না পারে। এক সময়ের পরিপাটি চুলগুলো আজ ধুলো আর ঘামে ঝট পাকিয়ে আছে। মেঝেতে লতার মতো পড়ে থাকা তৃণা অনেক কষ্টে ঘাড় উঁচু করে সামনে তাকালো। সামনে তাকাতে তৃণার চোখের মনে স্থির হয়ে গেল। শরীরের সমস্ত রক্ত যেন এক নিমিষেই হিম হয়ে গেছে। বিষাক্ত সাপের মতো সামনে দাঁড়িয়ে আছে তার সৎমা রৌশনারা বেগম এবং
কুখ্যাত সৎমামা খলিল। তৃণা আবার ছটপট করতে শুরু করলো। বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসার এক আপ্রাণ কিন্তু বৃথা চেষ্টা করলো। তার মুখ দিয়ে গঙ্গানির মতো কিছু অস্পষ্ট শব্দ বের হচ্ছে, যা কান্নার চেয়েও করুণ। খলিল বিকট এক হাসি দিয়ে তৃণার সামনে হাঁটু গেড়ে বসলো। তার লোলুপ দৃষ্টি তৃণার আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। লোকটার চোখের কোণে এক জঘন্য লালসা চিকচিক করছে। তার খুব ইচ্ছে হচ্ছে তৃণার শরীরে নিজের এই নোংরা হাতের স্পর্শ লাগাতে, কিন্তু পাশে নিজের বোন রোশানারা দাঁড়িয়ে থাকায় সে সুযোগটা নিতে পারছে না। খলিল তৃণার মুখের বাঁধনটা খুলে দিতে সে ফুসফুস করে বাতাস নিল। তৃণা চিৎকার করে উঠল, তোমরা আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন? মা, আমাকে এখানে কেন এনেছো? কি চাও তোমরা? রোশানারা বেগম এক ঝটকায় তৃণার বাহু ধরে টেনে তাকে সোজা করে বসালেন। তারপর তৃণা চোয়াল শক্ত করে চেপে ধরে হিসিয়ে বললেন, তুই বুঝতে পারছিস না কেন আমি তোকে এখানে এনেছি? এত বোকা কেন তুই? তৃণা শুধু ফ্যালফ্যাল নয়তো তাকিয়ে আছে। খলিল তখন পকেট থেকে ভাঁজ করে একটা কাগজ বের করলো। কুটিল হেসে বলল, এই যে মা জননী, এখানে একটা সই করে দাও, তাহলে কেল্লা ফতে। সই করবি আর মুক্তি পাবি। তৃণা কাপা গলায় বলল, সই? কিসের কাগজ এটা? রোশানারা বেগম দাঁতে দাঁত চেপে বললেন, তোর বাবা সব সম্পত্তির দলিল। তোর বাপ সব সম্পত্তি তোর নামে লিখে দিয়েছিল, সেগুলোই আজ তুই আমার নামে লিখে দিবি। বলতে বলতে রোশানারা বেগম তৃণার হাতের বাঁধন খুলে দিলেন। কর্কশ গলায় বললেন, লক্ষ্মী মেয়ের মতো এখানে সই করবি। তৃণা মুহূর্তের মধ্যে কাগজটা খপ করে ধরে দূরে ছুঁড়ে মারল। গর্জে উঠে বলল, আমি কখনোই এসবে সই করব না। তোমরা এত নিঃস্ব হতে পারো? এই সামান্য সম্পত্তির জন্য আমাকে কিডন্যাপ করলে? রোশানারা বেগম আর নিজেকে সামলাতে পারলেন না। প্রচন্ড আক্রোশে তৃণার গালে এক চড় মারলেন। চড়ের চোটে তৃণা টাল সামলাতে না পেরে মেঝেতে ছিটকে পড়ল। কপালটা গিয়ে ঠেকল মেঝের এক ভাঙা ইটের কোনায়। যন্ত্রণায় কপাল ফেটে রক্ত বের হতে শুরু করলো। কিন্তু তৃণার সাথে নিজের হাতটা পেটের ওপর রাখলো। যতটা সম্ভব নিজেকে গুটিয়ে রেখে সে নিজেকে শক্ত করার চেষ্টা করলো। রোশানারা বেগম আবার তৃণার চুলের মুঠি ধরে হ্যাঁচকা টানে তাকে দাঁড় করালেন। মুখের কাছে মুখ নিয়ে এসে ধমকে বললেন, ভালোই ভালোই বলছি সাইনটা করে দে, নইলে কিন্তু ফল ভালো হবে না। তৃণা এবার এক অবিশ্বাস্য কাজ করে বসলো। প্রবল ঘৃণার রাগের বশে রোশনার মুখে একদলা থুতু ছিটিয়ে দিল। তারপর বাঘিনীর মতো গর্জে উঠল, আরিয়ান যদি জানতে পারে তোমরা আমাকে আটকে রেখেছো, তাহলে তোমাদের সে আস্ত রাখবে না। রোশনার বেগম রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। অপমানে তার চোখ মুখ লাল হয়ে উঠল। তিনি সর্বশক্তি দিয়ে তৃণার বুকে এক প্রচণ্ড লাথি মারলেন। তৃণা এক আত্মচিৎকার করে লুটিয়ে পড়ল। এক মুহূর্তের জন্য মনে হলো তার দম বন্ধ হয়ে আসছে। সে আবারও পাগলের মতো নিজের পেটটা চেপে ধরল। কিন্তু রোশনারা বেগমের রাক্ষসী রূপ তখন চরমে। তিনি তৃণার শরীরের বিভিন্ন জায়গায় লাথি দিতে শুরু করলেন। রোশনারা বেগম যখন তৃণার পেটে লাথি দিতে উদ্যত হলেন, তৃণা তখন প্রাণপণে রোশনা বেগমের পা চেপে ধরল। যন্ত্রণায় কাতর হয়ে সে মাটির সাথে মিশে গেল। খলিল পাশ থেকে এতক্ষণ সব লক্ষ্য করছিল। সে হঠাৎ ভ্রুকুচকে এগিয়ে এলো। কুটিল দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ব্যাপার? অনেকক্ষণ ধরে দেখছি তুই শুধু পেটে হাত চেপে আছিস। পেটে কি আছে শুনি? রোশনারা বেগমও থেমে গেলেন। সন্দেহী চোখে তাকিয়ে বললেন, ঠিকই তো, বল, সত্যি করে বল, পেটে হাত দিয়ে আছিস কেন? পেটে কি? তৃণা আরও কুকড়ে গেল। দুই হাত দিয়ে নিজের পেটকে আষ্টে পিষ্টে আগলে ধরে ধরা গলায় বলল, কিছুই না আমার পেটে। রোশনারা বেগম এমন এক পৈশাচিক আনন্দ খুঁজে পেলেন। তৃণার ওই কুকড়ে যাওয়া পেটে হাত দিয়ে আড়াল করা ভঙ্গিতে তার সন্দেহটাকে নিশ্চিত করে দিল। তিনি আবার পা উঁচিয়ে তৃণার পেটে আঘাত করতে উদ্যত হতে তৃণা পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে তার পা দুটো জড়িয়ে ধরল। কান্না ভেঙে পড়ে হাহাকার করে উঠল সে, দোহাই লাগে মা, আমার পেটে আঘাত করো না। তুমি আমার শরীরে যেখানে খুশি আঘাত করো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার পেটে যে ছোট্ট একটি প্রাণ বড় হচ্ছে। আমি তো এখন ওর বাবাকে সেই সংবাদটা দিতে পারিনি। ওর অস্তিত্ব যে কেবল আমার গর্ভে টানা বেঁধেছে। দয়া করো মা, আমার বাচ্চাকে মেরো না। তৃণা এই বুকফাটা আর্তনাতার আকুতি রোশনারা বেগম ও খলিলের কাছে যেন স্রেফ এক সস্তা কমেডি নাটকের সংলাপ মনে হলো। তাদের পাথর হৃদয়ে বিন্দুমাত্র করুণা জাগলো না। উল্টো দুজনের মুখে ফুটে উঠল পৈশাচিক হাসি। রোশনারা বেগম কোনো কথা না শুনে পূর্ণ শক্তিতে পা চালিয়ে দিলেন। তবে এবার লাথিটা সরাসরি পেটে না লেগে পেটের এক পাশে সজোরে আঘাত করলো। তৃণা ছিটকে গিয়ে পাশের দেয়ালের সাথে ধাক্কা খেলো। মেয়েটা আকাশপাটা যন্ত্রণায় চিৎকার। জীর্ণ রুমে চারপাশ কেঁপে উঠল। কিন্তু সেই জঘন্য মানুষ দুটোর হৃদয় গলল না।
টিনা মেঝের ধুলোয় পড়ে ছটপট করতে লাগলো। তার মনে হচ্ছিল ফুসফুসে বাতাস ফুরিয়ে আসছে, দম নিতে পারছে না সে। যন্ত্রণায় তার চোখের মণি যেন কোটা থেকে বেরিয়ে আসতে চাইছে। ঠিক সেই মুহূর্তে ভারী বুটের শব্দ, লোহার দরজাটা আবারও খুলে গেল। ঘরে আরেকজন মানুষের প্রবেশ ঘটল। সেদিকে তাকাতে তীর্ণ বিস্ময়ের সীমা রইল না। যন্ত্রণার মাঝে তার শরীর যেন হিম হয়ে গেল। রোশনারা বেগম এবং খলিলের মুখে এক চওড়া হাসি ফুটে উঠল আগন্তুককে দেখে। তীনা নিজের পেটে 2 হাত দিয়ে প্রাণপণে আগলে রেখে ব্যথাতুর কম্পিত কণ্ঠে অস্ফুট স্বরে বলে উঠল, তুমি?